সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদির তেল ট্যাঙ্কারে হামলা। লোহিত সাগরে আরও একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ নিয়ে সৌদির অন্তত 8টি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এবারে জানাবো ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বুধবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ। 2023 সালের এই দিনে তাকে গ্রেপ্তার করা হয়। জানাবো হামাসের অবস্থানকে সমর্থনের ঘোষণা ইরানের প্রেসিডেন্টের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গাজা যুদ্ধবিরতি এবং সংশ্লিষ্ট আলোচনায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যে সিদ্ধান্ত নেবে তেহরান সেটিকেই সমর্থন করবে। এদিকে ইরান ওমান সমঝোতা প্রায় চূড়ান্ত। জটিলতা কাটতে চলছে শেষ সময়ের আলোচনা। ইরান ওমান আলোচনায় 1-2টি বিষয় অমীমাংসিত, শিগগিরই চুক্তির আশা। ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় মাত্র 1-2টি বিষয় এখনও সমাধান হয়নি বলে জানিয়েছে ইরানের এক জ্যেষ্ঠ কূটনৈতিক। বুধবার এক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া ওই তথ্যসূত্র বলছে, এসব বিষয় খুব জটিল মনে হচ্ছে না, খুব শিগগিরই পুরো আলোচনাটি সফল হতে যাচ্ছে। এবারে থাকছে রাশিয়া থেকে 24টি ক্ষেপণাস্ত্রের সবকটি বাধা ছাড়া আঘাত হানল কিয়েভে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। মঙ্গলবার রাতভর চালানো এই হামলায় কিয়েভের উপকণ্ঠে বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধার অভিযান এখনও চলছে। এবং সর্বশেষ জানাবো ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের। নতুন হামলা নিয়ে উদ্বেগ। ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। কয়েকটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যবস্থার বড় অংশের ক্ষেপণাস্ত্রের ব্যবহার করে ফেলেছে। এ নিয়ে এই যুদ্ধে চরম সংকটে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদের তেল ট্যাঙ্কারে হামলা। লোহিত সাগরে আরও একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। এনে সৌদির অন্তত 8টি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। বুধবার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ট্যাঙ্কারটিতে সঠিকভাবে আঘাত এনেছে। হামলাটি সৌদি আরবের উপর গোষ্ঠীটির সামুদ্রিক অবরোধ এবং তাদের অবরোধের বদলে অবরোধের কৌশলের অংশ হিসেবে জানান তিনি। সারি প্রতিজ্ঞা করেছেন যে ফলাফল যাই হোক না কেন, সামুদ্রিক প্রবেশ পথ বন্ধ করতে এবং চলাচল আটকাতে হুদি উত্তর লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারগুলোর উপর হামলা অব্যাহত রাখবে এবং আরও তীব্র করবে। তিনি দাবি করেন, ইতিমধ্যেই 29টি সৌদি তেল ট্যাঙ্কারকে লোহিত সাগর এবং আরব সাগর থেকে যেতে বাধা দেওয়া হয়েছে অথবা ফিরে দেওয়া হয়েছে। তবে এই দাবিগুলোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বুধবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ। 2023 সালের এই দিনে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম সংবাদ মাধ্যমে ডনকে জানায়, পেশোয়ারের বড় জনসভা হবে, আর অন্য 3টি প্রদেশে দলীয় ও আঞ্চলিক এবং স্থানীয় নেতারা নিজেদের সুবিধে মতো বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তবে বিক্ষোভ হলেও কোনো ধরনের সহিংসতা হবে না বলে তিনি জানিয়েছেন। পাঞ্জাব প্রদেশে ইমরানের দল তেহরিক ইনসাফের 20 জনের বেশি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এপি প্রকাশিত কয়েকটি ছবিতে লাহোরের দলীয় কর্মীদের বড় জমায়েত দেখা যায়। পরে সেখান থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভ মিছিলের 3 আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য সংগ্রহের উপর বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ইসলামাবাদ, করাচি ও লাহোরে সংবাদ সংগ্রহ করতে হলে বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের অনুমতি নিতে হবে। পাকিস্তানি নাগরিকরা বিদেশি গণমাধ্যমের হয়ে কাজ করলে তাদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য হবে। হামাসের অবস্থানকে সমর্থনের ঘোষণা ইরানের প্রেসিডেন্টের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন,
গাজা যুদ্ধবিরতি ও সংশ্লিষ্ট আলোচনায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যে সিদ্ধান্ত নেবে তেহরান সেটিকে সমর্থন করবে। খবর আল জাজিরার। বুধবার হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল হাইয়ারের সঙ্গে এক ফোন আলাপে পেজেশকিয়ান বলেন, আলোচনা প্রক্রিয়ায় ফিলিস্তিনি নেতারা যে পদক্ষেপ বা উদ্যোগ বা সিদ্ধান্ত নেবেন ইরান তা সমর্থন করবে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় চলা আলোচনার পর হামাস নিরস্ত্র হতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে হামাসের অবস্থান হল, ইসরায়েলি বাহিনী গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত তারা নিরস্ত্র হবে না। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না। এদিকে মঙ্গলবার এ বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি। রাশিয়া থেকে ছোড়া ২৪টি ক্ষেপণাস্ত্রের সবকটি বাধা ছাড়াই আঘাত হানল কিয়েভে। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং আশপাশের এলাকায় রাশিয়ার ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে বহু মানুষ। মঙ্গলবার রাতভর চালানো এ হামলায় কিয়েভের উপকণ্ঠে বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধার অভিযান এখনও চলছে। কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, হামলায় ১৭ জন নিহতের পাশাপাশি ৪৫ জন আহত হয়েছেন। কিয়েভ থেকে প্রায় ২৪ কিলোমিটার পূর্বে অবস্থিত ব্রোভারিও হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জেট চালিত সহায়ক ড্রোনের ব্যবহার করা হয়েছে। ব্রোভারির জেলার প্রশাসন প্রধান ভিতালি ভিউন জানিয়েছেন, কাভিতনেবে গ্রামে একটি রেল স্টেশনে ৮ জন নিহত হয়েছেন। হামলার সময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা ৪৮ বছর বয়সী আনাস্তাসিয়া জানান, তার বাড়ির কাছে একটি গুদামে ড্রোন আঘাত হানে। এর কিছুক্ষণ পরই আরেকটি গুদামে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়া ২৪টি ব্যালিস্টিক ও ৪টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ১১৫টি সহায়ক ধরনের ড্রোন ছুড়েছে। কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা সম্ভব হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার প্রধান লক্ষ্য ছিল বেসামরিক প্রতিষ্ঠানের গুদাম। পাশাপাশি অবকাঠামো, একটি রেল স্টেশনেও হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও বিশ্লেষণ করে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিষয়ক গবেষক ফ্যাবিয়ান হকম্যান বলেন, হামলায় ক্লাস্টার মিনিশন ব্যবহারের স্পষ্ট লক্ষণ দেখা গেছে। জেলেনস্কি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও হামলায় নিহতদের অনেকেরই প্রাণ রক্ষা করা সম্ভব হতো। তিনি মিত্র দেশগুলোকে ইউক্রেনের এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে দেরি না করবার আহ্বান জানান। ইউক্রেন দীর্ঘদিন ধরে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে ভুগছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম ইউক্রেনের হাতে থাকা প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা এটি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ব্যাপক হামলায় ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়িয়ে এই ঘাটতির সুযোগ নিচ্ছে বলে ইউক্রেনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইরান ওমান সমঝোতা প্রায় চূড়ান্ত, জটিলতা কাটাতে চলছে শেষ আলোচনা। ইরান ওমান আলোচনায় ১-২টি বিষয় অমীমাংসিত, শিগগিরই চুক্তির আশা। ইরান এবং ওমানের মধ্যে চলমান আলোচনায় মাত্র ১-২টি বিষয় এখনও সমাধান হয়নি বলে জানিয়েছে ইরানের এক জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্র। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া তথ্যের ওই সূত্র বলেছে, এসব বিষয় খুব জটিল বলে মনে হচ্ছে না। ইরানি ওই কর্মকর্তা বলেন, অন্য কোনো পক্ষের ক্ষতিকর হস্তক্ষেপ না হলে আজ বা আগামীকালের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে। তিনি আরও জানান, ইরান ও ওমানের মধ্যকার মতপার্থক্যের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়নি। প্রণালী বন্ধ বা পুনরায় চালু করবার বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপের উপর যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ইসলামাবাদ সফরের কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানান ওই কূটনৈতিক সূত্র। তবে কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতির উপর নির্ভর করে পরবর্তী সময়ে এমন সফরের আয়োজন করা হতে পারে।